আমরা কথা বলছিলাম পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনের সঙ্গে। পর্যায়ে জানতে চাইব যে সৌরবিদ্যুৎ চাহিদার কারণে সৌর প্যানেল দেশে তৈরির সম্ভাবনা আছে কিনা। না, আমরা বাণিজ্যিক অবশ্যই যে আমি শুধু এটার উত্তর শুরুটা এভাবে করতে চাই যে আপনার এই টপিকটা আসার বাংলাদেশ, আমরা সব দিকে আমরা আশা করতে পারি এবং সেই কারণে আমরা এবার যে 5 বছরের যে অর্জনের বইটা বানিয়েছি আমরা লিখছি আলোকিত বাংলাদেশ। আমরা এই আলোকিত বাংলাদেশের মাধ্যমে কিন্তু আশার সঞ্চার করেছি, আমরা সব ব্যাপারে আশা করতে পারি এবং সোলার প্যানেলের কিন্তু আমাদের দেশে এখন অ্যাসেম্বল হচ্ছে এবং বেশ কিছু কোম্পানি উদ্যোক্তা তারা হয়তো খুব বড় পরিসরে না আমাদের যে ডোমেস্টিক যে রিকোয়ারমেন্টটা সেটা পূরণ করতে পারে। অনেকে আমাদের কাছে আরো আসতেছে যে সেটা করলে কতটুকু প্রসপেক্ট আছে না আছে, সুতরাং সেটা হচ্ছে এবং এটা প্রসার ঘটবে, এটা আছে এবং আমাদের ক্যাপাবল অনেক এখানে এন্টারপ্রেনার আছে যারা আগ্রহী এবং করতেছে এবং করবে। দেশের চর, তারপরে দ্বীপাঞ্চল এবং দুর্গম পাহাড়ি এলাকা, এই দুর্গম এলাকায় এই সৌর বিদ্যুৎ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখছে সরকার এবং সেখানকার মানুষের আগ্রহ কতখানি? না, ওই যেটা আমি তো শুরুতেই বলেছি যে আসলে আমরা যে আমাদের যে ভিশন 2021-এ যে 2021 সালে সবার জন্য বিদ্যুৎ, এই চর দ্বীপাঞ্চলের লোকটা এর বাইরে না, এর মধ্যেই, এবং এদেরকে বিদ্যুৎ দিতে হলে আমাদেরকে এই সোলারের মাধ্যমে যেতে হবে, কারণ গ্রিড সেটা ব্যয়বহুল হবে, অনেক কষ্টসাধ্য হবে, সেটা হয়তো খুব 21 সালের মধ্যে সেটা সম্ভব হবে না। কিন্তু আমাদেরকে তো আমরা প্লেস বাউন্ড, বদ্ধ পরিকরে যে তাদেরকে বিদ্যুৎ দিতে হবে এবং সেই চরাঞ্চল এবং দ্বীপাঞ্চলের লোকজনের জন্যই কিন্তু আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আমাদের এই 2020 সালের মধ্যে আমরা এখন তো 3.5 মিলিয়ন হয়েছে, 6 মিলিয়ন আমরা সোলার হোম সিস্টেম। তো 6 মিলিয়ন যদি আপনি এভাবে ধরেন যে কত পার্সেন্ট কভার হবে, যে প্রতি পরিবারে যদি কমপক্ষে 5 জন, আপনি জানেন গ্রামে বরং পরিবারের সাইজ অনেক বড় হয়, শহরে একটা পরিবারে 2 জন বাবা মা 2 সন্তান থাকে, গ্রামে কিন্তু অনেক বেশি থাকে। তাও আমরা যদি ন্যূনতম 5 জন ধরি তাহলে 3 কোটি লোক শুধু সৌর বিদ্যুতের আওতায় আসবে এবং আমার ওই যে গ্রামাঞ্চল, চরাঞ্চল এবং দ্বীপাঞ্চল ওই সংখ্যক লোকজনে আছে। তো সুতরাং সরকারের কর্মসূচিটা কিন্তু চরাঞ্চল, দ্বীপাঞ্চল এবং যেটাকে আমরা বলি রিমোট প্লেস, দুর্গম এলাকাকে কেন্দ্র করে কিন্তু আমাদের কিন্তু এই দুর্গম এলাকায় কিন্তু যারা বসবাস করেন তাদের কিন্তু আপনি জানেন যে তারা যেরকম কিছুক্ষণ আগে বলছিলেন যে আলোকিত বাংলাদেশ বা সামনের দিকে এগিয়ে যাওয়া, তারা কিন্তু এখনো পর্যন্ত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো থেকে অনেক পিছিয়ে আছে। কিন্তু তারা কি এই সনাতনী যে গ্রিড থেকে বিদ্যুৎ পাবে, সেক্ষেত্রে সৌর বিদ্যুৎ এই বিষয়টা বোঝাতে আপনারা পেরেছেন কিনা বা তাদের মধ্যে আগ্রহ কতখানি? তারা আপনি যেমনটা এর আগে বলছিলেন যে কেরোসিন বিক্রি করে ওই পয়সাটা, আমি তো মনে করব যে আমাদের যে অসামান্য সাফল্য সেটা যদি একটা আমরা উল্লেখ করি তার মধ্যে এটা বড় একটা, যে এটা গ্রামের মানুষ বিদ্যুতের প্রয়োজন তো সবাই বুঝে, ধনী গরিব, শিক্ষক, শিক্ষিত অশিক্ষিত, কিন্তু এই যে সোলার বিদ্যুৎ নিয়ে যে সে তার যে জ্ঞানের আলো, তার সংসারের আলো সে যে করতে পারবে, দে আর ভেরি মাচ কনভিন্সড, মোটিভেটেড। সেই কারণেই কিন্তু আপনার প্রতি মাসে 10-15 হাজার সোলার প্যানেল হচ্ছে, ইনস্টল হচ্ছে প্রতি বাড়িতে বাড়িতে। সেক্ষেত্রে তাদের অংশগ্রহণটা কি নিশ্চিত করা গেছে যে সেগুলো স্থাপনে বা ইয়েতে? হ্যাঁ, তারাই স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের যারা এই যে পার্টনার অর্গানাইজেশন আছে তাদের সাথে যোগাযোগ করে তারা সেখানে নিচ্ছে এবং তাদের আগ্রহ না থাকলে তো সম্ভব হতো না। কারণ আপনি একজন গ্রাহক আগে নিজে আগ্রহ ব্যক্ত করবেন, তারপরে না আমরা গিয়ে তাকে ইনস্টল করব, এবং এটা তো ফ্রি না, তাকে কিন্তু পয়সা দিতে হচ্ছে, তারপরে সে বিদ্যুৎ চায়। বিদ্যুতের যে আর্টসটা তারা ফিল করছে এবং এটাও তারা বুঝছে যে তার এখানে গ্রিড বিদ্যুৎ আসতে সময় লাগবে, সে ওটার অপেক্ষা না থাকে সে সোলারের মাধ্যমেই তার সেই মোবাইল চার্জ করতেছে, তার সেই বাতি দিয়ে তার বাচ্চা পড়াশোনা করতেছে, হ্যাঁ, সেখানে সে ছোট আপনার হাউস হোল্ড, ছোটখাটো বিজনেস তারা ডেভেলপ করতেছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং আপনার শিক্ষার প্রসার করতেছে সেখানে। তো সেক্ষেত্রে এগুলো যখন স্থাপন করা হয় তখন কোনো ধরনের ত্রুটি আছে কিনা বা কোনো সোলার প্যানেল কাজ করছে না? এটা খুবই আপনার ভাইটাল প্রশ্ন করছেন, যেটা আমরা প্রথম যখন এই সোলার কর্মসূচি আমরা শুরু করি, আমরা আরবির মাধ্যমে শুরু করি এবং দেখা গেল যে আরবি এটা ছিল আপনার গাজীপুর এলাকাতে। তো সেখানে
সোলার প্যানেল দিয়ে আসছে, এখন 2 দিন পরে দেখা গেল যে তার এটা কাজ করে না, কিন্তু সেটাকে মেনটেন করার মতো ওই মেকানিজমটা তখন ডেভেলপ করা হয়নি, যার কারণে ওই প্রোগ্রামটা কিন্তু সফল হয়নি। তখন আমরা ইটকলের মাধ্যমে যে না, সেখানে এই যে গ্রামের অশিক্ষিত দরিদ্র লোকজনকে যদি আমি ওই বিদ্যুৎটা দিতে এবং সেটা মেনটেন করতে হয়, তাহলে থার্ড পার্টি একটা লাগবে। তখন আমরা এই যে ইটকল মডেলে পিওরা তাদের দায়িত্ব হলো শুধু ইনস্টল করা না, তারা ওই যখন ইনস্টলমেন্ট নিতে যায় তখন কিন্তু তাকে আবার এনশিওর করতে হয় যেন এটা কাজ করতেছে। এবং সেটাকে ইনস্টলমেন্ট সার্ভিসিং এর ব্যাপারটা কিরকম করে যায় প্রতি বছর, যে সার্ভিসিং এর ব্যাপারটা? না, এই যে যেটা বললাম যে সার্ভিসিংটা এরকম হয়ে গেল যে আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করলাম, আমি মাসের শেষে গেলাম আবার আপনার কাছ থেকে ইনস্টলমেন্ট উঠাতে, আনলেস ইট ইজ ওয়ার্কিং ইউ উইল নট পে মি। তো সুতরাং মেইনটেনেন্সটা ইনবিল্ট উইথ দ্য মেটাল হয়ে গেছে। ইনস্টলমেন্ট উঠাতে যায়, আবার গিয়ে দেখতে হয় যে ঠিক মতো কাজ করে কিনা, কাজ না করলে তো পয়সা দিবে না। সুতরাং এই মেইনটেনেন্সের যে মডেলটা সেটা খুবই সাকসেসফুলি কাজ করতেছে। আবার 2008 সালের যে জ্বালানি নীতি করা হয়েছিল, তো তার কোনো পরিবর্তন আনার এখন প্রয়োজন আছে কিনা? এখন 2015 সাল, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, না, আমরা অলরেডি 2008 সালে যে আপনাদের নবায়নযোগ্য জ্বালানি নীতি আমরা করেছি, সেটা তো করেছি আমরা কোনো কিছুর প্রয়োগ না করে। এখন প্রয়োগ করতে গিয়ে আমরা দেখলাম যে সেখানে আমাদের যেমন একটা উদাহরণ দেয়, আমরা মনে করেছিলাম যে 2015 সালের মধ্যে 5% করব, 20 সালের মধ্যে আমরা 10% করব। এখন আমরা প্রয়োগ করতে গিয়ে দেখতেছি যে না, আমার এটাকে আরো চেঞ্জ করার দরকার আছে। এরকম বেসিক কিছু জিনিস, তারপরে ইনসেন্টিভ মেকানিজম গুলো, হ্যাঁ, যেসব ইনসেন্টিভ কোন কোন জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে যে পরিবর্তন? যেমন আমাদের টার্গেটটাকে আমাদের রিভাইজ করতে হবে, তারপরে ইনসেন্টিভ মেকানিজম গুলো আমাদেরকে রিভাইজ করতে হবে। সেগুলো আমরা রিভাইজ করার জন্য নবায়নযোগ্য জ্বালানির নীতিমালাটাকে আমরা রিভাইজ করার জন্য, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যেমন ধরেন বিদ্যুৎ খাত তো এসে একটা ভাইব্রেন্ট এখন ডিপার্টমেন্ট, বিদ্যুতের মিনিস্ট্রি। আপনারা কোনো প্রস্তাব কি সরকারের কাছে দিয়েছেন? আমরা এটা নিয়ে অলরেডি এটা নিয়ে কাজ করতেছি, এটা খুব শীঘ্রই এটা রিভিশনটা হবে। আমরা শুধু এবং এটা এই যে জ্বালানি নীতি, তো নীতি আমরা শুধু নীতি না, আমরা বিদ্যুৎ আইন যেটা, ইলেকট্রিসিটি অ্যাক্ট যেটা 1910 সালে প্রণীত হয়েছে, অবাক হবেন যে 1910 সালের আইন এখন 2015 সাল, এই এত বছর, 100 বছরের বেশি এই আইন দিয়ে এখন আমরা চলতেছে। আমরা সেই আইন রিভাইজ করতেছি, কারণ বিদ্যুৎ সেক্টরের অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, সেগুলোকে অ্যাকোমোডেট করে আইনের কাঠামোতে আনার জন্য আমরা সেই আইনও আমরা সংশোধন করছি। নীতিমালাটা তো আইনের অংশ না, নীতিমালা আপনি মানলে না, কিন্তু এগুলোকে বাধ্যবাধকতা আনার জন্য আমরা আইনকেও সংশোধন করতে যাচ্ছি, অর্থাৎ এটাকে বাস্তবে রূপদান করার জন্য, যাতে এবং সব দিক যাতে করে দেখা যায়। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে যারা এরকম সৌর বিদ্যুতে নির্ভরশীল হতে আগ্রহী এবং তাদের জন্য আসার কি কথা আছে আপনার কাছে এই অনুষ্ঠান থেকে? আপনি তাদের জন্য কি বলবেন? যাদের প্রথম কথা যেটা হলো যে সৌর বিদ্যুতের বর্তমানে যে অবস্থা, এটা একটা প্রতিষ্ঠিত এবং এটা একটা এস্টাবলিশড একটা আমাদের মডেল, এবং যারা নিতে চায় আমাদের সারা বাংলাদেশ জুড়ে ইটকলের মাধ্যমে আমরা শুধু সোলার হোম সিস্টেম দিচ্ছি না, আমরা সোলার মিনি গ্রিড স্থাপন করব। আগামী এই 3-4 বছরের মধ্যে আমরা প্রায় 15টা আমরা সোলার মিনি গ্রিড স্থাপন করব। তারপরে আমরা সোলার ইরিগেশন পাম্প এই পর্যন্ত প্রায় 200টা হয়েছে। আমরা আমাদের টার্গেট হলো আগামী 5 বছরে সমস্ত ডিজেল ভিত্তিক যেসব সোলার পাম্প আছে আর ডিজেল ভিত্তিক ইরিগেশন পাম্প আছে, ওগুলোকে আমরা সোলার পাম্পে আমরা রূপান্তর করব। আমাদের কিছু কিছু গ্রামে ন্যানো গ্রিড, যেটা মিনি গ্রিড থেকে আরেকটু এবং এটা প্রিপেড সিস্টেম, আমাদের একজন এক্সপার্টিয়েট বাংলাদেশি সে এই সিস্টেমটা সে করেছে, ইন্ট্রোডিউস করেছে। সেই ন্যানো গ্রিডের মাধ্যমে আমরা প্রসার করতে যাচ্ছি। তো সোলারের আমাদের ব্যাপক কর্মসূচি আছে, কেউ জাস্ট লাগাতে চাইলে তার দৌড়গুলো। ন্যানো গ্রিডে কি ধরনের সুবিধা? ন্যানো গ্রিডটা হলো যেমন আপনি মিনি গ্রিডটা হলো আপনার একটা গ্রাম এবং ধরেন বাজার মিলে সে একটা মিনি গ্রিড হতে পারে আপনার, যদি এটা এরকম হয় সে ধরেন 500 কিলোওয়াটের একটা মিনি গ্রিড হলো, সেটাই ন্যানো গ্রিডটা আরো কম দিয়ে এবং সেখানকার
যে অ্যাপ্লায়েন্সগুলো ইউজ হবে সেগুলো খুব এফিশিয়েন্ট হয়, অল্প বিদ্যুৎ উৎপাদন করে অনেক লোককে সেটা দেওয়া যায়, এবং সেটা প্রিপেড সিস্টেম সে করেছে, এবং সেটা আরো মোটামুটি আধুনিক আর কি। তো আমরা সব ধরনের সোলারের উপরে সব ধরনের যেটা বলতে পারেন একেবারে টোটাল একটা হলিস্টিক একটা প্রসেস আছে, সো দ্যাট যারা গ্রিডের বিদ্যুৎ পাবে না তারা অন্তত সোলার বিদ্যুৎ দিয়ে যেন তাদের জীবন মানের উন্নয়ন করতে পারে। আপনাদের সেই টার্গেট হচ্ছে 2021 সালের মধ্যে আপনারা 2021 সালের মধ্যে এক্স্যাক্টলি সবাই বিদ্যুৎ পাবে, এবং এর বড় একটা অংশ 20%